ভৌতিক আলোচনা। গল্প পাঠে আমি শান্তনু, এডিটিং এবং সাউন্ডে অরিত্র ও শতদল। আজকের গল্প মৃত্যুর পরেও সে এসেছিল। আমি আস্তিক, দেবতা ঈশ্বরে বিশ্বাস করি, কিন্তু ভূত, প্রেত, পিশাচ এসব আমি একদম বিশ্বাস করি না। আমার ছোটবেলা থেকেই এই বিশ্বাস। তবে দাদুর কাছ থেকে অনেক ভূতের গল্প শুনেছি। সেসব গল্প শুনেও কখনো আমার মনে ভূতেরা কখনো এক মুহূর্তের জন্যও স্থান পায়নি। সেদিন যদি আমার সাথে এই ঘটনা না ঘটতো, তবে হয়তো আমার মনের অভিধানে ভূত বলে কোনো শব্দই আর থাকতো না। সেদিন দীপান্বিতা অমাবস্যা, কার্তিক মাস। অজয় নদী পেরিয়ে বীরভূমের বালিতায় আমার কালী পুজো আছে। ওখানে নিশি পূজা। রাত 12টার পর মায়ের বাড়ি আনা হয়। তারপর বাঁধের পাড়ে অজয় নদীর ধারে হয় শিবাবলি। তারপর মন্দিরে এসে শুরু হয় মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠান। আমার গ্রামে একটা কালী পুজো করে তারপর যাব বীরভূমে। প্রতি বছরই বালিতা থেকে আমাকে নিয়ে যাবার জন্য পরেশ আসতো। পরেশ আমি দুজনে গল্প করতে করতে 1 ঘন্টার হাঁটা রাস্তা কখন যে চলে আসতাম একটুও বুঝতে পারতাম না। আজ 2 মাস ধরে পরেশ অসুস্থ, তাই আজ পরেশ আসতে পারবে না। আমাকে একাই বালিতা যেতে হবে। গ্রাম থেকে বালিতা হাঁটা পথে 1 ঘন্টার মতো সময় লাগে। রাত 11টার সময় বেরোলে রাত 12টা নাগাদ পৌঁছে যাব বালিতায়। যথারীতি রাত 10টার সময় গ্রামের কালী পুজো শেষ করে রাত 10:30টার সময় বালিতার উদ্দেশ্যে আমি একাই বেরিয়ে পড়লাম। মা আমাকে একা যেতে বারণ করছিল। আমি মাকে বুঝিয়ে বললাম, কোনো ভয় নেই মা, আমি একাই যেতে পারবো। সোজা বালিঘাট ধরে ঘনশ্যাম বাগানের পাশ দিয়ে রশিদপুরের ঘাট ধরে হাঁটতে লাগলাম। কার্তিক মাস, অজয় নদীতে হাঁটুর ওপরে জল, কোনো কোনো জায়গায় কোমর অবধি। একটা গামছা পরে নিলাম নদীটা পার হবার জন্য। যেমনি নদীর জলে নেমেছি, তেমনি দূর থেকে কে যেন ডাকলো, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, দাঁড়ান। আমি পিছন ফিরতেই দেখলাম অস্পষ্ট একটা ছায়া মূর্তি আমার দিকেই হেঁটে আসছে। কাছে আসতেই আমি টর্চ জ্বালতেই দেখলাম পরেশ। আমি একটু অবাক হয়ে গেলাম। আমি বললাম, পরেশ, তোমার শরীর খারাপ, ডাক্তার দেখাচ্ছ, এই ঠান্ডায় রাতের বেলা কেন আসতে গেলে? আবার শরীর খারাপ হয়ে যাবে। পরেশ বলে উঠল, আমি থাকতে পারলাম না ঠাকুর মশাই, তাই আমি চলে এলাম। এই কণ্ঠস্বর শুনে আমার ভিতর একটা তড়িতে স্রোত বয়ে গেল। এ তো পরেশের কণ্ঠই নয়। ভাবলাম, পরেশের শরীর খারাপ, তাই গলার স্বরটাও পাল্টে গেছে। পরেশের সব কিছুই যেন আমার অদ্ভুত লাগতে লাগলো। অন্যবারে যখন পরেশের সাথে যাই,
তখন পরেশ কত গল্প করে, চাষবাস কেমন হলো, এবার কতটা ধান লাগিয়েছে, ফলন কেমন হয়েছে, শীতের কি কি সবজি লাগিয়েছে, কত প্রসঙ্গই না পরেশ নিজেই টেনে এনে গল্প করত। এবার শুধু আমার প্রশ্নেরই উত্তর দেয়। কেমন যেন উদাস, আনমনা পরেশ। আমি বলি, পরেশ, চিন্তা করো না, ভালো ডাক্তার দেখাও, তুমি সুস্থ হয়ে উঠবে। পরেশ একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর আমাকে বলল, ঠাকুর মশাই, ছেলে মেয়েরা রইল, একটু একটু দেখবেন। আমি বললাম, এ কি বলছো পরেশ, তোমার কোনো ভয় নেই, তুমি ভালো হয়ে যাবে। বাঁশ বাগানের পাশ দিয়ে যাচ্ছি, হঠাৎ বাঁশ গাছগুলো একসাথে কটকট করে উঠল। একদল পেঁচা ডাকতে ডাকতে মাথার উপর দিয়ে উড়ে গেল। গ্রামের কাছে এসে পেছন ফিরে তাকাতেই দেখলাম পরেশ নেই। আমি পরেশ পরেশ করে ডাকলাম, কোনো সাড়া শব্দ পেলাম না। ঝড় একটা শৃগাল ডাকতে ডাকতে ছুটে চলে গেল। আমার বুকটা অজানা আতঙ্কে কেঁপে উঠল। তাড়াতাড়ি পা চালিয়ে আমি মন্দিরে পৌঁছলাম। মন্দিরে আসার সাথে সাথেই শুনলাম পরেশ আজ রাত 10টার সময় মারা গেছে। আমি আমি কাউকে কোনো কথা বলতে পারলাম না। শুধু শুধু একটা কথাই মুখ থেকে বেরিয়ে এলো, দিব্যান লোকান সগচ্ছতু। ভৌতিক আলোচনা চ্যানেলটিতে আপনাদের জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলটি যারা লাইক করছেন, শেয়ার করছেন আর সাবস্ক্রাইব করছেন, তাদের জানায় অনেক ধন্যবাদ। দয়া করে এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট ও শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।